আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা ক্লাস 12 এর 4th সেমিস্টারের যারা স্টুডেন্টস রয়েছে এবং যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের সকলকে নতুন ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমাদের আলোচনার বিষয় তোমরা বুঝতে পেরেছো, সেটি হচ্ছে তোমাদের যে লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস আছে ক্লাস 12 এর 4th সেমিস্টারের, তার মধ্যে যে চম্পু কাব্য আছে, চম্পু কাব্য দুটো আছে, একটা হচ্ছে নলচম্পু, একটা হচ্ছে ভারত চম্পু। আজ আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে নলচম্পু সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। চম্পু কাব্য কাকে বলে, চম্পু কাব্যের পরিচয় বলবো এবং নলচম্পুর যে তোমাদের টোটাল কিন্তু এখানে 7টা উচ্ছ্বাস আছে, তো 7টা উচ্ছ্বাসের কিন্তু কাহিনী রয়েছে, খুবই ইন্টারেস্টিং কাহিনী। তো সেই কাহিনীগুলো আমি বলবো, ঠিক আছে? তো তোমরা কিন্তু ভিডিওটি দেখো। তো এই চম্পু কাব্যের কিন্তু তোমাদের দুটো পার্ট আসতে চলেছে। এটা পার্ট 1 এর যে ভিডিও, এটার মধ্যে কিন্তু পুরোটা মনে হয় কমপ্লিট হবে না। তো পার্ট 2 এ আরেকটি ভিডিও আসবে যার মাধ্যমে আমি নলচম্পুর গোটাটা কিন্তু কমপ্লিট করে দেবো। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটির সঙ্গে থেকো এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। ভিডিওগুলো দেখছি তোমরা অনেকেই দেখছো, কমেন্ট করছো, আমার খুবই ভালো লাগছে এবং লাইক করছো। এই ভিডিওগুলো দেখার পাশাপাশি কিন্তু একটু হলেও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। শেয়ার করলে কি হবে, শেয়ার করলে দেখো আমি একটু মোটিভেট হব এবং তোমরাও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু বিনামূল্যে তোমাদের হেল্পফুল ভিডিও কিন্তু অতি অবশ্যই পেয়ে থাকো। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি চম্পু কাব্যের দিকে এগিয়ে যাই। চম্পু কাব্য গদ্য কাব্যের মধ্যে যেখানে গদ্য এবং পদ্যের ব্যবহার প্রায় সমান সমান, সেটাকে চম্পু কাব্য নাম দেওয়া হয়েছে। মানে গদ্য কাব্যের মধ্যে গদ্য এবং পদ্যের, অর্থাৎ গদ্য আকারে যেগুলো হচ্ছে গদ্য কাব্য তোমরা সকলেই জানো, এবং পদ্য মানে কবিতা আকারে যে লেখা সেটাকে বলা হচ্ছে পদ্য কাব্য। এই দুটোর যেখানে সমান সমান ব্যবহার লক্ষ্য করা যায় সেটাকে কিন্তু চম্পু নাম দেওয়া হয়েছে। তো একজন ছিলেন দণ্ডী যার নাম হচ্ছে আলংকারিক দণ্ডী, তিনি একজন আলংকারিক ছিলেন। সেই দণ্ডীর মতে চম্পু কাব্যের বৈশিষ্ট্য হচ্ছে গদ্য পদ্যময় কাচিৎ চম্পুরিত্য অভিধীয়তে, অর্থাৎ গদ্য এবং পদ্য এই দুটো সংমিশ্রণে যে কবিতা বা কাব্য রচনা করা হয় তাকে বলা হয় চম্পু কাব্য। মানে এই কাব্যটার মধ্যে গদ্যেরও কিছু লক্ষণ দেখা যাবে এবং পদ্যেরও কিছু লক্ষণ লক্ষ্য করা যাবে। সেই জন্যই কিন্তু আলংকারিক দণ্ডী এর বৈশিষ্ট্যটা এরকম বলেছেন যে গদ্য পদ্যময়ী কাচিৎ চম্পুরিত্য অভিধীয়তে। হরিদাস সিদ্ধান্ত বাগীশ চম্পু শব্দের ব্যুৎপত্তি এভাবে দেখিয়েছেন, চমৎকৃত পুনাতি সা হৃদয়ান বিস্মৃত কৃত্তা প্রসাদয়তি ইতি চম্পু রীতি। তো সাহিত্য দর্পণের যে কুসুম প্রতিমা টিকা আছে 6/312, তো সেখান থেকে কিন্তু এই শ্লোকটি নেওয়া হয়েছে। তো খ্রিস্টীয় 10ম শতকের আগে এই কাব্যের কোনো নিদর্শন পাওয়া যায় না। তাহলে চম্পু কাব্যের যদি সময়কাল বলা যায় তাহলে বলা হচ্ছে এটা খ্রিস্টীয় 10ম শতক। কবি ত্রিবিক্রম ভট্টের নলচম্পু হচ্ছে প্রথম চম্পু কাব্য, এটা তোমরা সকলেই জানো। এই ত্রিবিক্রম ভট্টের একটি চম্পু কাব্যের নাম লেখো, তো শর্টসে যদি দেয় শর্ট কোশ্চেনে তাহলে তার নাম হবে নলচম্পু। তো এরপর থেকে চম্পু সাহিত্য কিন্তু খুব জনপ্রিয় হয়ে ওঠে। মনে হয় গদ্য কাব্যকে অধিকতর আস্বাদনীয় করার জন্য লেখকের অজ্ঞাতসারে গদ্য কাব্যে সমান হারে পদ্য সংমিশ্রিত হয়েছে। বলছে গদ্য কাব্যকে আরো আকর্ষণীয় করে তোলার জন্যই কিন্তু লেখকের অজ্ঞাতসারে, লেখক অর্থাৎ জানেন না এমন ভাবে কিন্তু গদ্য কাব্যের মধ্যে পদ্যের কিন্তু সংমিশ্রণ ঘটানো হয়েছে। কতগুলি জনপ্রিয় চম্পু কাব্য আমি বলে দিচ্ছি, তোমরা জানো অনেকেই। ত্রিবিক্রম ভট্টের নলচম্পু, সোমপ্রভ সুরীর যশস্তিলক চম্পু, গুণভদ্রের জীবনধর চম্পু, রাজা ভোজের রামায়ণ চম্পু, সোড্ডলের হচ্ছে উদয় সুন্দরী চম্পু, অনন্ত ভট্টের ভারত চম্পু, নীলকণ্ঠ দীক্ষিতের নীলকণ্ঠ বিজয় চম্পু, রামভদ্রের ভাগবত চম্পু, শঙ্করের শঙ্কর চেত বিলাস চম্পু, কেশব ভট্টের হচ্ছে নৃসিংহ চম্পু, শেষ কৃষ্ণের পারিজাত হরণ চম্পু, রঘুনাথ দাসের হচ্ছে মুক্তচরিত চম্পু, জীব গোস্বামীর গোপাল চম্পু, কৃষ্ণের হচ্ছে মন্দার
মরন্দ চম্পু, বানেশ্বর বিদ্যালঙ্কারের চিত্রচম্পু প্রভৃতি কিন্তু উল্লেখযোগ্য। তো আজকে আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে নলচম্পু। তো নলচম্পুর সম্বন্ধে এবারে রচয়িতার সম্বন্ধে একটু আমরা জেনে নেব। নলচম্পুর রচয়িতার নলচম্পু চম্পু সাহিত্যের সর্বাপেক্ষা প্রসিদ্ধ এবং মনোরম রচনা হলো ত্রিবিক্রম ভট্টের নলচম্পু, অর্থাৎ ত্রিবিক্রম ভট্টের নলচম্পুই হচ্ছে প্রাচীনতম চম্পু কাব্য। নলচম্পুর আবার অপর নাম আছে, এটা জেনে রাখো, যার নাম হচ্ছে দময়ন্তী কথা অথবা দময়ন্তী কথা চম্পু। আলাদা করেও এটা এরম ভাবে বলা হয়, দময়ন্তী কথা একসঙ্গে বলা হয় বা দময়ন্তী কথা চম্পু। এতে কিন্তু 7টি উচ্ছ্বাস আছে, প্রথমেই বলেছি। তো 7টি উচ্ছ্বাসে কিন্তু ভিন্ন ভিন্ন কাহিনী আছে। সেই কাহিনীটা আমি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো নলচম্পুর রচয়িতা ত্রিবিক্রম ভট্টের সম্বন্ধে এবারে আমরা জেনে নেব। তো নলচম্পুর রচয়িতা হলেন ত্রিবিক্রম ভট্ট, তার অপর নাম হচ্ছে সিংহাদিত্য। ত্রিবিক্রম ভট্টের জন্ম হয়েছিল শাণ্ডিল্য গোত্রীয় এক ব্রাহ্মণ পরিবারে। তার বাবার নাম ছিল দেবাদিত্য বা কেউ কেউ নেমাদিত্য বলেন, এবং তার দাদু অর্থাৎ ঠাকুরদার নাম ছিল শ্রীধর। ত্রিবিক্রম ভট্ট বর্তমান কর্ণাটক রাজ্যের মান্যক্ষেত্রের রাষ্ট্রকূট বংশীয় রাজা তৃতীয় ইন্দ্রের রাজত্বকাল হচ্ছে 914 থেকে 916 খ্রিস্টাব্দের মধ্যে স্বপণ্ডিত ছিলেন। এই ঘটনার উপর ভিত্তি করেই ত্রিবিক্রম ভট্টের জীবনকাল খ্রিস্টীয় 10ম শতকে পূর্বাভাগ বলে গণ্য করা হয়। এবারে আমরা দেখো নলচম্পুর যে কাহিনী আছে সেই কাহিনীটা আমরা মূল কাহিনীটা জেনে নেব। যে 7টি উচ্ছ্বাস আছে, প্রথম উচ্ছ্বাস দ্বিতীয় উচ্ছ্বাস করে আমি তোমাদের বুঝাবো। তো দেখো নলচম্পুর প্রথম উচ্ছ্বাসের কাহিনী কিরকম আছে। বর্ষাকালের সময় একদিন রাজা নল কিন্তু শিকারে বেরোলেন। শিকারের পর পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন, এমন সময় এক পথিক এসে উপস্থিত হলো। রাজাকে অভিনন্দন জানিয়ে সেই পথিক বলল যে দক্ষিণ দিকে অবস্থিত শ্রীশৈল পর্বতে কার্তিকের দর্শন করতে কিন্তু তিনি গিয়েছিলেন। ফেরার সময় এক বটগাছের নিচে সে যখন বিশ্রাম নিচ্ছিল, তখন এক অদ্ভুত সুন্দরী রাজকন্যা এলো। সেই রাজকন্যাকে উত্তর থেকে আগত এক পথিক বলেছিল যে কাম বিজয়ী রাজা যে দেখবে তার চোখ সার্থক হয়ে যাবে, আর রাজকন্যাও তো কামমঞ্জুরির সমান। ওই রাজা তোমার জন্য উপযুক্ত হবে। পথিক কিন্তু এরকম বললেন। এইরকম শুনে সেই পথিক কণ্ঠিত হয়ে উঠল, কিন্তু ভুলক্রমে সেই রাজকন্যার নামটা কিন্তু সেই পথিকের জানা হয়নি। পথিকের কথা শুনে রাজা নল কিন্তু কামজ্বরে আক্রান্ত হয়ে গেলেন। সুন্দরীকে দেখার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে উঠলেন, এবং কথা শেষে রাজা পথিককে কিন্তু অনেক উপহার দিয়ে সম্মানিত করলেন। তারপর রাজা বন থেকে নিজের প্রাসাদে ফিরে এলেন, কিন্তু তার মন উদাসী রইল। দ্বিতীয় উচ্ছ্বাসের কাহিনী দেখো কি বলছে। বর্ষার পর সেই সময় চলে এলো শরৎকাল। বনবিহার করতে করতে রাজা সামনে একটি সরোবরে এক হাঁসের দলকে দেখতে পেলেন। তো কৌতুকবশত রাজা সেই হাঁসের দলের মধ্যে একটি হাঁসকে ধরে ফেললেন। হাঁসটি মানুষের মতো কথা বলে উঠল। স্ত্রী হাঁসটি স্বামীর জন্য কেঁদে উঠল। এমন সময় আকাশবাণী হলো, রাজন, হাঁসটিকে আপনি ছেড়ে দিন, এ দময়ন্তীকে আপনার প্রতি আকৃষ্ট করতে সহায়ক হবে। বলছি এই দময়ন্তীকে আপনার প্রতি আকৃষ্ট করতে সহায়ক হবে, সুতরাং হাঁসটিকে ছেড়ে দেন। দময়ন্তীর নাম শুনে রাজা নল অত্যন্ত রোমাঞ্চিত হয়ে উঠলেন। তিনি হাঁসের কাছে দময়ন্তীর বিষয়ে সংবাদ জানতে চাইলেন। হাঁসটি বলল যে রাজন, গোদাবরীর প্রবাহ থেকে দক্ষিণ দিকে একটি ভূখণ্ড আছে, সেটি হলো বিদর্ভ মণ্ডল। সেখানে অত্যন্ত সুন্দর এক নগর আছে, তার নাম কুণ্ডিন। তার রাজা হলেন বা সেখানকার রাজা হলেন ভীম। তার পত্নী হলেন প্রিয়ঙ্গ মঞ্জরী। তাদের কোনো সন্তান ছিল না, এই জন্য তাদের মনে কিন্তু অত্যন্ত দুঃখ ছিল। এই জন্য তিনি ভগবান শঙ্করের কাছে উপাসনা করতে লাগলেন। তৃতীয় উচ্ছ্বাসের কাহিনী বলছি দেখো। রাত্রিতে প্রিয়ঙ্গ মঞ্জরী স্বপ্নে দেখলেন ভগবান শঙ্কর অর্থাৎ শিব তার ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন তার আদেশে দমনক মুনি আসবেন এবং তোমাকে অনুগ্রহ করবেন। সকাল হয়ে এলো, রানীর ঘুম ভাঙল। রাজাও জানালেন যে তিনিও স্বপ্নে কার্তিক ও গণেশের সঙ্গে শিব পার্বতীর দর্শন করেছেন। পুরোহিত স্বপ্নের ফল জানালেন যে তাদের এক যশস্বী সন্তান হবে। এই সময় আকাশ থেকে এক মুনি নেমে এলেন। তিনি হলেন দমনক মুনি। বললেন শঙ্করের কৃপায় তাদের এক কন্যা জন্মাবে। পুত্র কামনাকারী রানীর কন্যা জন্মের কথা শুনে খুব দুঃখ হলো। তো রানীর ইচ্ছা ছিল তার একটা পুত্র সন্তান হবে, কিন্তু যখন আকাশ থেকে দমনক মুনি নেমে এসে বললেন কন্যা সন্তান হবে, তখন কিন্তু রানী অত্যন্ত দুঃখিত হলেন।
তাহলেও আর কি করা যায়। শেষে মুনিকে অনেক উপহার দিয়ে সম্মানিত করলেন, কিন্তু মুনি কিছুই গ্রহণ না করে আকাশে চলে গেলেন। কিছুকাল বাদে প্রিয়ঙ্গ মঞ্জুরি যথাসময়ে এক কন্যা সন্তানের জন্ম দিলেন। দমনক মুনির বরদানের ফলে জন্ম হয়েছে বলে কন্যার নাম রাখা হলো দময়ন্তী। দমনক মুনির বরদানের ফলে জন্ম হয়েছিল বলে সে কন্যার নাম রাখলেন দময়ন্তী। দময়ন্তী আস্তে আস্তে অনেক বড় হয়ে উঠল বিদ্যা ও কলাতে। কলাবিদ্যা অর্থাৎ হচ্ছে আর্টস, যেটাকে বলা হয়, নিপুণ হলো, যুবতী হলো এবং অনুপম সুন্দরী হয়ে উঠল। এই বলে হাঁসটি চুপ হয়ে গেল। এই কথাটা কিন্তু হাঁসটি রাজা নলকে বললেন, বলে চুপ হয়ে গেলেন। এবার চতুর্থ উচ্ছ্বাসের কাহিনী দেখো কি আছে। হাঁসের কথা শুনে রাজা রোমাঞ্চিত হয়ে উঠলেন। বুঝতে পারলেন এই দময়ন্তী সেই সুন্দরী যার বিষয়ে প্রথমে পথিকের মুখ থেকে শুনেছিলেন। এইরকম ভেবে উৎকণ্ঠিত হৃদয়ে হাঁসকে বললেন, বন্ধু, আজ আপনার কথা শুনলাম, আমি অত্যন্ত সৌভাগ্যশালী। এখন সন্ধ্যা হয়ে আসছে, আপনি সরোবরে বিহার করুন। বলছে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনার মুখ থেকে এরকম ঘটনা শুনতে পেরে আমি কিন্তু অত্যন্ত নিজেকে সৌভাগ্যশালী মনে করছি। এখন সন্ধ্যা হয়ে আসছে, আপনি আবার সরোবরে ঘুরুন বা বিহার করুন। হাঁসটি সেখানে না থেকে নিজের সঙ্গীদের সঙ্গে উড়ে চলে গেল। হাঁসটি কিন্তু সেখানে না থেকে নিজের সঙ্গীদের সঙ্গে চলে গেল। উঠতে উঠতে বিদর্ভে কুন্দিন নগরের রাজোদ্যানের সরোবরের তটে পৌঁছালো। উঠতে উঠতে কিন্তু সেই রাজার কুন্দিন নগর আছে, সেই কুন্দিন নগরে রাজোদ্যানের সরোবরের তীরে কিন্তু উপস্থিত হলো। দময়ন্তীর সখীরা হাঁসগুলোকে ধরতে শুরু করলো। দময়ন্তীর যারা বন্ধু ছিল তারা কিন্তু হাঁসগুলোকে কিন্তু ধরতে শুরু করলো। দময়ন্তী হঠাৎ ওই হাঁসটিকে ধরে ফেললো। হাঁসটি দময়ন্তীকে আশীর্বাদ করলো, সে যেন নলকে প্রতিরূপে পায়, অর্থাৎ রাজা নলকে যেন প্রতিরূপে পায়। হাঁসটি কিন্তু দময়ন্তীকে সেই আশীর্বাদ করেছিল। দময়ন্তী কিন্তু অত্যন্ত বিস্মিত হলো, অনুমান করলো যে আগে এক পথিক নলের আশ্চর্য রূপের কথা বর্ণনা করেছেন। দময়ন্তী এই কারণে বিস্মিত হয়ে গেল যে সে অনুমান করলো বা ধরে নিল যে আগে একজন পথিক কিন্তু রাজা নলের আশ্চর্য রূপের কথা তার সামনে বর্ণনা করেছিল। দময়ন্তী তবুও নিশ্চিত হতে হাঁসটিকে নলের বিষয়ে আরো কিছু জানতে চাইল। দময়ন্তী কিন্তু সেই ব্যাপারটা আরো নিশ্চিন্ত হওয়ার জন্য বা আরো ওটার বিষয়ে জানার জন্য কিন্তু হাঁসটিকে কিন্তু নলের বিষয়ে আরো কিছু হাঁসটির কাছে জানতে চাইল। হাঁসটি বলল, নিষদ দেশে সম্রাট বীরসেন নামে এক প্রতাপশালী রাজা আছেন। নিষদ দেশে বলছে বীরসেন নামে একজন রাজা আছেন, প্রতাপশালী রাজা খুব। তার স্ত্রীর নাম রূপবতী। ভগবান শিবের কৃপায় ওই দম্পতির সর্বলক্ষণ সম্পন্ন এক তেজস্বী বালকের জন্ম হয়েছিল। ভগবান শিবের কৃপায় কিন্তু সেই দম্পতির সমস্ত লক্ষণ সম্পন্ন এক তেজস্বী বালকের জন্ম হয়েছিল। ক্রমশ সেই বালক রূপ যৌবন সম্পন্ন হয়ে সর্ববিদ্যায় পারদর্শী হয়েছিল। বীরসেনের মুখ্যমন্ত্রী সালঙ্কায়নের ছেলে শ্রুতিশীল নলের অভিন্ন বন্ধু। বীরসেনের যে মুখ্যমন্ত্রী সালঙ্কায়নের ছেলে কিন্তু শ্রুতিশীল রাজা নলের কিন্তু অভিন্ন বন্ধু, খুবই বেস্ট ফ্রেন্ড। এবার রাজসভা নলকে উপযুক্ত বয়স্ক এবং সর্বগুণ সম্পন্ন দেখে রাজ্যাভিষেক করার জন্য নিশ্চয় করল। এবার রাজসভা থেকে কিন্তু রাজা নলকে উপযুক্ত বয়স্ক এবং সর্বগুণ সম্পন্ন দেখে, রাজা নলের মধ্যে সমস্ত গুণ আছে এবং রাজা নলের রাজসভাকে কন্ট্রোল করার মতো বয়স হয়েছে, অর্থাৎ রাজা হওয়ার মতো উপযুক্ত বয়স হয়েছে, এই সমস্ত দেখে তাকে রাজ্য ভাণ্ডারের দায়িত্ব দেওয়ার বা রাজসভার দায়িত্ব দেওয়ার জন্য নিশ্চয় করলো। তদ অনুসারে অর্থাৎ সেই অনুসারে বীরসেনও সব ব্যবস্থা করলেন। সেখানে একদম মুড়িয়ে এলেন যাদের কাছে রাজ্যাভিষেক করার জন্য কিন্তু প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্য লাগে, দ্রব্য সামগ্রী সমস্ত কিছু ছিল। তারপর মহা ধুমধাম করে রাজা নলের রাজ্যাভিষেক হয়ে গেল, অর্থাৎ তারপর খুব মহা ধুমধাম করে রাজা নলকে কিন্তু রাজার উপযুক্ত সিংহাসনে দিয়ে রাজ্যাভিষেক করা হলো। এবার নেক্সট তোমাদের কিন্তু আরো কতগুলো উচ্ছ্বাস রয়েছে, তো সেই উচ্ছ্বাসটা আমরা পার্ট 2 এ আলোচনা করব। তো এখানেই তোমাদের এই ভিডিওটি সমাপ্ত করছি। তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।